আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টে জানান। এবং ঠিক আছে, অবশ্যই যাই আমি। প্রাইমারি টপিক ভিত্তিক ফ্রি কম্বো ক্লাস। সবাই জানান কে কোথা থেকে দেখছেন। ক্লাস কেমন করতেছে বলতে ক্রস হয়ে যাচ্ছে। সবাই আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। এরকম করছো কেন আজকে? এটা তো এরকম ছিল। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম, সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের লাইভে। একটু সময় দিয়ে সাহায্য করবেন, কারণ আমরা আমাদের একটু সেটআপটাকে ঠিক করার চেষ্টা করছি। শাইনুর শেয়ার ডান লিখছো, গুড। তন্নি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আর নওগাঁর না, আমাদের নওগাঁ থেকে। আচ্ছা আচ্ছা, শহীদুর শাইনুর বলছে হচ্ছে বগুড়া থেকে। তারপরে আমাদের আরবি নামটা আমাদের এখনো আমাদের নাম জানাই নাই যে আসলে তার নাম কি। হ্যাঁ হ্যাঁ, তা একটু আরবি নাম যার একটু নামটা একটু লিখে দিলে আমরা হচ্ছে নামটা পড়ে এরপর থেকে ডাকতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের হচ্ছে মৌ সাতক্ষীরা থেকে দেখছি, গুড। আমাদের সিদ্ধাতুল মুনতাহা দেখছো, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মুন উত্তরা থেকে, ঢাকা উত্তরা। আচ্ছা, তারপরে শেয়ার ডান। আমাদের স্বপ্নপুরি বলছে, হ্যালো স্যার, আপনাদের ক্লাসের জন্য ওয়েট করছিলাম। কিটা স্বরূপকাঠি থেকে, তবে ঝালকাঠি বললে আর রাগ করবো না, কারণ ওইটা আমার বাবার বাসা। কারণ আমরা সবসময় স্বরূপকাঠিকে ঝালকাঠি বলি। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা, তো সবাই ঠিক আছে। কেমন আছেন? আরিফা, হ্যাঁ, আমাদেরকে ওয়ালাইকুম ক্লিয়ারলি আসসালাম। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন। আর সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে লাইভটাকে একদম শেয়ার করে দেবেন। তানজিলা আপু, আপনি ধানমন্ডি থেকে আমরা জানি, কারণ ধানমন্ডি থেকে আমাদের বড়লোক জায়গা থেকে আপনি যুক্ত হয়েছেন, এই জন্য আপনাকে ওয়েলকাম। একজন লিখেছেন হুজুর। আচ্ছা, হুজুর বললেই হবে আপনাকে? আরবি লেখাকে উনি বলছে হুজুর বললেই হবে ও আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর। হুজুর। জি হুজুর, একটা ছবি আছে না, জি হুজুর। সবাই কেমন আছেন বলেন তো? ভাইয়া, সবাইকে শীতের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? ভাপা পিঠা নিয়ে এসে যদি শীতের শুভেচ্ছাটা দিতেন আরো বেশি খুশি হতাম। এর চেয়ে আরো বেশি খুশি হবো হচ্ছে খেজুরের রস খাওয়ালে। এক্স্যাক্টলি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি বরিশাল ভোলা থেকে। আচ্ছা, একদিন খেজুরের রস সবাই খেতে যাই, আমাদের ওদিকে কিন্তু পাওয়া যায়, আপনারা ভোরবেলা আসেন। আগে আমি গেছিলাম, ওনার নাম হচ্ছে নগেন হিন্দু সাধু। নগর, ওনার দাম বেশি। হ্যাঁ, দাম বেশি, বাট খাওয়া যায়। আচ্ছা, হবিগঞ্জ থেকে একদম ভোরে ভাইয়া, ভোরে। একদম 4:30টার দিকে, আমি একদিন নিয়ে এসেছিলাম রাত 10টার সময় নিয়ে এসেছিলাম। একদম রাত্রে বেলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপর পীরগাছা থেকে এক স্টুডেন্ট পাঠিয়ে দিয়েছিল, ওখান থেকে পরে আচ্ছা। আবার 120 সকল জন স্টুডেন্ট খাওয়াইছে। ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন, নিউ মার্কেট থেকে দেখছেন আপনারা। আচ্ছা। একটু 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 কাইন্ডলি সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন। সবাই লাইভটাকে শেয়ার করে দিয়ে শেয়ার ডান লেখেন, কারণ আজকে চমৎকার কম্বো ক্লাস হবে। আপনারা জানেন আমাদের রেগুলার আয়োজন, রেগুলারই আমরা কম্বো ক্লাস নিচ্ছি। সো এই ক্লাসগুলো মিস করা কোনোভাবেই উচিত না। আর আপনাদের পরিচিত যারা জব প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে প্রাইমারি, তাদের সবাইকে আপনারা চাইতে মেনশন করতে পারেন আমাদের পেজটাও, তাহলে তারা জানবে। হ্যাঁ, হ্যাঁ, আপনারা পেজটাকে মেনশন করে দেন। এবং হচ্ছে আপনাদের কি বলছে এটা, হাঁচি দিয়ে কুল পাচ্ছি না, আবার শীতের শুভেচ্ছা। ও আচ্ছা, হাসি দিয়ে শুভেচ্ছা পাচ্ছে না। ভাইয়া, আপনাদের অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই কমেন্টটা দেখার জন্য আমাদের চোখ একদম তারপ্রাহা। আমি একটু মেকআপ করতে পারি নিতে হবে। সমস্যা নাই ভাই, আচ্ছা। আমরা ফিল্টার দিয়ে মেকআপ বানাই দিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আমাদেরকে আছে। সুন্দর না লাগলে আমরা কিন্তু ক্লাস নেই না, এটা একটু সমস্যাই আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওকে, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর আগামীকালকে থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। সো যারা এখনো আমাদের রিভিশন এন্ড সাজেশন ব্যাচে ভর্তি হননি, তারা কিন্তু মানে লাইভ চলাকালীন 100 টাকা ছাড়ে, মানে এই পেজের মধ্যে এসএমএস দিয়ে যুক্ত হয়ে যেতে পারেন। মাত্র 900 টাকায় অনেক কিছু পাচ্ছেন এই কোর্সের মধ্যে। ভাই, প্রাইমারি সহকারী শিক্ষক নাকি ডিসেম্বর জানুয়ারিতে হবে? ইতিমধ্যে চিঠি দেওয়া শুরু হয়েছে, দয়া করে জানাবেন। এরকম আপডেট আমরাও দেখেছি, বাট একদমই শিওর না, কারণ এরকম মানে ক্ষণে ক্ষণে আপডেট চেঞ্জ হতেই আছে। ওকে, সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। যদি ডেট দিয়ে দেয়, আমরা দরকার হয় দিনে 2-3টা ক্লাসও নিয়ে নেবো, তাই না ভাইয়া? কিন্তু আমরা কোর্স শেষ করবো, এটা নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নাই। আজকে আপনাদের অনেক ফুরফুরা লাগছে, মারুফ ভাইকে দেখে বলছে আজকে। মারুফ ভাই, আপনার ফুরফুরা লাগছে কেন বলেন তো? আমাকে ফিল্টার ইউজ লাগবে নাকি সেটা একটু বলো একটু তোমরা, না হলে তো সুন্দর না লাগলে ক্লাস দিব না আজকে। আপনাদের সুন্দর লাগছে বরাবরই। বাহ রুকাইয়া আপু, এটা ভালো লাগছে। ওকে, আচ্ছা, ওই যে আমাদের ইয়াতে গ্রুপে অনেকেই মেসেজ দিয়ে রুটিন চাই যে আমরা ক্লাস নিব, হ্যাঁ,
মানে একটা রুটিন চাই, আপনি একটু ধারণা দেন যে আসলে এটা কেমন হবে। আচ্ছা, আমাদের প্রতিদিন 9:30টায় ক্লাস হবে, 2 দিন হবে ম্যাথ ক্লাস, 2 দিন হবে ইংলিশ ক্লাস, আর 2 দিনের একদিন বাংলা একদিন জিকে, এইভাবে হবে। সাপোজ আজকে শনিবার হলো ম্যাথ ক্লাস, কালকে রবিবার হবে হচ্ছে বাংলা ক্লাস, পরশুদিন সোমবার হবে হচ্ছে ইংরেজি class। ইংলিশ ক্লাস, তারপরে আবার এই তিনটাই রিপিট, মানে এইভাবে করে রাত 9:30টায় আমরা এটাও গ্রুপের মধ্যে দিয়ে দেবো, আমরা তো মনে হয় প্রথম দিনের ক্লাসে আমরা রুটিনটা দিয়ে দেবো। আচ্ছা, প্রথম দিনের ক্লাসে, কালকের ক্লাসে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। মিথিলা আপু সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম মিথিলা আপু, কি অবস্থা? শেয়ার ডান স্যার, সবাইকে কেমন আছেন? সবাইকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই এসএমএসটাই বা হচ্ছে এইটাই দেখতে চাই। প্রধান শিক্ষক এক্সাম ব্যাচ আছে কি? এক্সাম ব্যাচ এখন আমরা শুরু করিনি, তবে পরীক্ষার যদি ডেট দিয়ে দেয় আমরা একটা সুন্দর করে রুটিন করে একটা এক্সাম ব্যাচ নিয়ে ফেলবো, তাই না ভাইয়া? হ্যাঁ ওকে, তাহলে আজকের আমরা ক্লাস শুরু করতে পারি। আমার মনে হয় ভর্তি হয়েছি অনেকদিন হলো, বই তো পেলাম না। আচ্ছা রেশমা আপু, আমরা হয়তো বা বলেছি বইটা শেষ হয়ে গিয়েছে, আমাদের বইটা নতুন করে আবার প্রেসে গিয়েছে, এটা আপনারা আগামী বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে হোপফুলি পেয়ে যাবেন। ওকে স্যার, লাকসাম থেকে দেখছি। ওকে ফাইন, লাকসাম থেকে। মারুফ স্যারের ইংরেজি ক্লাসটা অনেক সুন্দর, অবশ্যই মারুফ স্যারের ইংলিশ ক্লাস সবসময় সুন্দর। স্যার আপনাদের ফিল্টার লাগবে না, ফেস না দেখে শুধু মাথার চুল দেখবো আমরা, চুল তো পুরাই উড়াধুরা। আল্লাহ, যে চুল আমাদের কম, মানে অপমান করলেন মনে হয় আমার, বিশেষ করে। না ভাইয়া ফিল্টার লাগবে না, আপনারা এমনিতেই সুন্দর। এটা কি মৃদু অপমান ছিল আপু? ভূমিধস এটা কি মৃদু অপমান ছিল নাকি একদম ভূমিধস অপমান ছিল? আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আজকে আমাদের প্রথমে কি ক্লাস হবে স্যার? আজকে যে ম্যাথ, সবাই ম্যাথের জন্য অস্থির হয়ে হ্যাঁ, আছে। ম্যাথের জুয়েল জন্য স্যারের ম্যাজিক, প্রথমে আমাদের জুয়েল স্যারের ম্যাজিক। ওকে ফাইন, তাহলে জুয়েল স্যার আপনি একটু, জুয়েল স্যার কি চমৎকার একটা ক্লাস নিবে। আপনার কিন্তু একটা শর্ত আছে, হ্যাঁ, সবাইকে শেয়ার দিতে শেয়ার দিতে হবে। এক্স্যাক্টলি। আমি শেয়ার না দিলে ক্লাস কিন্তু শেষ জুয়েল করব। স্যারের একটা অভ্যাস হলো, শেয়ার না দিলে জুয়েল স্যারের মানে মুড অন হয়। তানিশা মৌ, আমার এসএমএস কেউ করে না। মৌ আপু, বিগ শাউট আউট টু ইউ। এখন একটাই কথা, আপনারা জুয়েল স্যারের ক্লাসটাকে শেয়ার করে দেন, কারণ 100 শেয়ার না হলে কিন্তু জুয়েল স্যারের মুড অন হয় না। খুব হ্যাঁ। দ্রুত 100 শেয়ার দিয়ে দেন, আমরা দেখি 100 শেয়ার। জুয়েল স্যার যদি একবার দেখে যে 100 শেয়ার হয়ে গেছে, তাহলে একদম সেই ক্লাস হবে, সেই ক্লাস। তো আপনারা যেটা করবেন, একটু কষ্ট করে শেয়ারটা দিয়ে দেন এবং আমরা আজকের ক্লাসটা তাহলে শুরু করি। সবাই ভালো করে লাভলি একটু রিঅ্যাক্ট। হ্যাঁ, আমার কথা, সবাই টুকটুক করে লাভ রিঅ্যাক্টটা দেন। আপনারা সবাই খুব ভালো ক্লাস করান, থ্যাংক ইউ। এখন পর্যন্ত 26টা শেয়ার হয়েছে, খুব দ্রুত 100 শেয়ার করে ফেলেন তো, খুব দ্রুত করে ফেলেন, খুব দ্রুত। এই যে শেয়ার ডান লেখা শুরু করেছে, আফরিন আপু শেয়ার ডান, ওমর ফারুক ভাই শেয়ার ডান, আমি রুকাই আপু। এটা কিন্তু সিক্রেট, জুয়েল স্যারের সিক্রেট হলো 100 শেয়ার না হওয়া পর্যন্ত মুড অন হয় না। আচ্ছা, সবাই একটু শেয়ার ডান। হ্যাঁ, হুজুর বলছে হচ্ছে বই পাইনি, বই হ্যাঁ অপেক্ষায় রইলাম। হ্যাঁ অবশ্যই অপেক্ষায় থাকতে হবে একটু। হ্যাঁ, আমাদের ক্লাস 2-3টা করেন, সমস্যা না। আচ্ছা আমি বলি কি, মানে প্রথমেই বই হাতে থাকতে হবে এমন না, প্রথম দিকে যে আমরা বেসিক ক্লাসগুলো নেই, হ্যাঁ বেসিক একদম ক্লাসগুলো নেই। সুন্দর করে স্লাইড করে নেই, ওটা আপনার দেখবেন যে বইয়ের সাথে অত কানেকশন নাই। হ্যাঁ, তো এই বইয়ের ব্যাপারটা আপনারা ওই যে অনেক মেসেজ করেন, আমাদের অনেকে মেসেজ করতেছেন, তো আমাদের যে আর কি পেজের যে অ্যাডমিন, এই অ্যানসার দিতে দিতে একদম ক্লান্ত, হাঁপায় যাচ্ছে। আমরা যদিও বলতেছি ক্লাসে, অনেক কেউ শুনতেছে কেউ শুনতেছে না, যে আমাদের বইগুলো শেষ হয়ে গেছে, যার কারণে একটু সময় লাগতেছে, আর প্রেসে না খুব লেন্দি হয় ব্যাপার ভাইয়া, এটাই। আরেকটা বিষয়, মানে ভয়ের কিন্তু কোনো কারণ নাই, যে অনেকে আমি শুনি যে অনেকে যে ফেক প্ল্যাটফর্ম থাকে, তো আরে এটা তো ক্যারিয়ার, কিন্তু এতদিন থেকে আপনারা আমাদেরকে চিনেনি, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এতটুকু মাথায় রাখবেন, এই যে তিনটা মুখ, এই তিনটা মুখ একটাও ফেক না, ঠিক আছে? তিনটা মুখ মানে কি পরিমাণ হচ্ছে জনপ্রিয়, আমরা এটা আপনি হচ্ছে হয়তোবা মানে সাধারণভাবে জাজমেন্ট করতে পারবেন না, একটু রংপুরে আসলে বুঝতে পারবেন যে হচ্ছে এই মুখগুলো কি, এগুলো কতটা অথেন্টিক। বিষয় হলো কি, যে প্রয়োজনে মনে করেন যে জমি টমি বিক্রি করে আপনাদের বইটা রেডি করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরকম আমাদের হচ্ছে ডেডিকেশন আছে। এই দেখেন, আমরা এখন বইয়ের সম্পর্কে কথা বললাম, ইমরান ভাই বলছে বই পাইনি। আপনি লিখতেই থাকেন, আজকে আপনি যদি 100 বার যদি বই না লিখছেন, তাহলে আপনাকে বই দেওয়া হবে। দেখেন জুয়েল স্যারকে তো পুরাই হিরো লাগতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এখন ক্লাস শুরু করি, আর আমরা কথা না বাড়াই, আপনি ক্লাস শুরু করুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো লাইভ চলাকালীন সময় ভর্তি হলে আমাদের 900 টাকা অফার চলছে। 900 টাকা অফার চলছে, আপনারা ভর্তি হয়ে যান। যারা ভর্তি হননি, কেরিয়ার কিতে মেসেজ দেন। আচ্ছা, আমাদের আজকে জ্যামিতি নিয়ে আলোচনা, অনেকের আমার কাছে ছিল আবদার, জ্যামিতি নিয়ে আলোচনা কেন করা হয় না। আজকে জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতির প্রেক্ষাপটটা একটু বলে দিই আমি।
আমাদের জ্যামিতি উৎপত্তি হয় প্রাচীন মিশরে। মিশর হলো মরুভূমি অঞ্চল, ঠিক ওই সময় আমাদের হচ্ছে এই মরুভূমি অঞ্চলে একটা জমি থেকে আরেকটা জমি, অর্থাৎ আমাদের দেশে যেমন একটা জমি থেকে আরেকটা জমি আলাদা করার জন্য মাঝখানে ব্যবহার করা হয় আইল। এখন ওই দেশেও কিন্তু আইল ব্যবহার করা হতো, কিন্তু মরুভূমি অঞ্চল হওয়ার কারণে বালু দিয়ে আইল তৈরি করা হতো। তাহলে এই বালু দিয়ে যখন আইল তৈরি করা হতো তখন দেখা যাচ্ছে বন্যা বা আমাদের প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর ওই আইলগুলো ভেঙে যেত। এই যে আইল ভেঙে যাওয়ার কারণে ওই যে আমাদের একজনের জমি থেকে আরেকজনের জমি সীমারেখা নির্ধারণ করাটা কিন্তু আসলে মুশকিলের ব্যাপার হয়ে যায়। এরপর খনি দেখা যায় যে যখন প্রাকৃতিক দুর্যোগের পরে স্বাভাবিকভাবে একজনের জমি থেকে আরেকজনের জমি যেহেতু আলাদা করা যাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে একজনের জমি আরেকজন বেদখল করা শুরু করলো। এই যে বেদখল যে করলো, এই বেদখল করার কারণে এখন একজনের জমি আরেকজন বেদখল করলো, আর স্বাভাবিক পরিবেশ থাকবে এটা কখনোই আশা করা যায় না। তারপরে মারামারি বিশৃঙ্খলতার সৃষ্টি হলো। ওই দেশের সম্রাট দেখলো যে ওই সময়ে যে এইভাবে মারামারি তৈরি হয়ে সৃষ্টি হলে তাহলে স্বাভাবিকভাবে কি হবে না, আমাদের হচ্ছে মানে দেশের সাম্রাজ্য চালানো কি হবে, মুশকিল হয়ে যাবে। সম্রাট এখন বিভিন্ন পণ্ডিতের শরণাপন্ন হলো, বিভিন্ন ধরনের শেপ তৈরি হলো, কেউ ত্রিভুজ, কেউ চতুর্ভুজ, কেউ পঞ্চভুজ, কেউ ষড়ভুজ, এরকম শেপ তৈরি করলো। তখনও এই শেপগুলো কোনো বইয়ে লিপিবদ্ধ হয় নাই। প্রথম লিপিবদ্ধ করেন 300 খ্রিস্টপূর্বে গ্রিক পণ্ডিত ইউক্লিড। তিনি সর্বপ্রথম 13 খণ্ডের একটা বই রচনা করেন। এখন আমাকে বলতে পারেন 13 খণ্ডের বইটা কি আসলে সমাপ্ত বই? না, অসমাপ্ত একটা বই। পরবর্তীতে আরো বিভিন্ন পণ্ডিতরা আরো 12 খণ্ড এক্সটেনশন করেন। তার মানে দ্য এলিমেন্টস নামক যে বইটা, এটা কিন্তু 25 খণ্ডে রচিত। কয় খণ্ডে রচিত? 25 খণ্ডে রচিত। তারপরে ইউক্লিড যেহেতু একাই 13 খণ্ডে রচনা করেন, এই জন্য ইউক্লিডের জন্যই মূলত আমাদের বলা হয় এই যে আমাদের দ্য এলিমেন্টস বইটা 13 খণ্ডে রচিত। যদি কখনো ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে তাহলে এইরকম করে ব্যাখ্যা দিলে ভাইভা বোর্ডের সময় নষ্ট করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখন আসি আমাদের এটা নিয়ে একটু প্রশ্ন আমরা কিছু আলোচনা করব। একটি সরলরেখার সাথে আর একটি সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? একটি সরলরেখার সাথে আরেকটা সরলরেখা মিলিত হলো, যদি এটা রশ্মি মিলিত হয়েছে তাহলে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। এখন কথা হলো সন্নিহিত কোণ মানে কি? এই সন্নিহিত কোণ মানে কি? সন্নিহিত কোণ মানে হলো যখন দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকবে তখন সেটাকে বলা হয় সন্নিহিত কোণ। তাহলে এখানে আমাদের দুইটা সন্নিহিত কোণ আছে আর এটা একটা সরল কোণ, তাহলে এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। উত্তর 180 ডিগ্রি। ওকে, তাহলে এখন আসি আমাদের পরের দিকে যাই। সবাই শেয়ার করে দেবেন, ভিডিও শেয়ার, আমাদের আছে এই লাইভটাকে একটু শেয়ার করে দেবেন। অনেক সুন্দর একটা ক্লাস হতে যাচ্ছে, সবাই শুরু হলো। এবার আসি 40 ডিগ্রি এর পূরক কোণ কোনটি? তাহলে আমরা জানি দুটি সন্নিহিত কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে, দুটি সন্নিহিত কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে, দুটি সন্নিহিত কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে দুইটার যোগফল 90 ডিগ্রি, আর এখান থেকে একটার মান বাদ দিব আমরা 40 ডিগ্রি, তখন হবে কত ডিগ্রি? 50 ডিগ্রি। উত্তর 50 ডিগ্রি। সবাই এই প্রশ্নটার উত্তর দাও দেখি। 60 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক কত? হ্যাঁ, প্রিয়া গতকাল ভর্তি হয়েছে, থ্যাংক ইউ বোন। অনেকে তো উত্তর দিয়েছে সুন্দর সুন্দর, গুড, অনেক মজা। সবাই 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 কমেন্ট করো, কমেন্ট করো। 60 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক কত? 60 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক কত? বলো বলো, সবাই উত্তর বলো। 60 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক কত? হ্যাঁ, উত্তর আসা শুরু হয়েছে। সাবরিনা আফরোজ 30 ডিগ্রি। আমাদের মনিরা খ, অর্থাৎ আগের উত্তর দিচ্ছে। আচ্ছা, সাহেবেথি 15 ডিগ্রি। নিস্তব্ধ জানালা, আচ্ছা 30 ডিগ্রি।
আচ্ছা নূর ইসলাম 15 ডিগ্রি। স্যার আমি জ্যামিতিতে কাঁচা। আচ্ছা আমি আরো বাঁকা, সমস্যা নাই, তুমি পারবে, জ্যামিতিতে পারবে। একটু ঠান্ডা মাথায় তুমি হচ্ছে বেসিক ক্লাসগুলো সহ যখন করবে তখন তুমি হচ্ছে কি জ্যামিতিতে একদম হিরো হবা, কিন্তু বেসিক ছাড়া জ্যামিতি পড়লে তুমি একদম জিরো থাকবা, আজীবন থাকবা, জীবনে কোনদিন পারবা না, মাথায় রাখবা। বেসিক সহ পড়তে হবে। কেউ 40 ডিগ্রি আগেরটার উত্তর মনে হয়। আচ্ছা তাহলে এখন দেখো, অনেকে 15 ডিগ্রি লিখছো, এখন দেখো দুইটার যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে আমাদের কি 60 ডিগ্রি বাদ দিব, কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলো পূরক কোণ, তাহলে পূরক কোণের অর্ধেক বলছে, তাহলে 30 ডিগ্রি এর পূরক কোণের অর্ধেক 2 দ্বারা ভাগ করো, 15 ডিগ্রি হবে। যারা যারা 15 ডিগ্রি লিখছো আসলে উত্তর হবে 15 ডিগ্রি। যারা 15 ডিগ্রি লিখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর যারা পারোনি হতাশ হওয়ার কিছু নাই, আমি সলভ করে দিয়েছি, এরপর থেকে তোমরা পারবে। দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে তারা কি হবে? তাহলে এখন আসো, দুইটি কোণের পরিমাপের যোগফল, তাহলে আমাদের এই যে এখানে আমাদের সম্পূরক কোণ আছে, তাহলে আমাদের এই দুটো কোণের যোগফল আমাদের কি 2 সমকোণ। 2 সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, দুটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তাদেরকে বলা হয় সম্পূরক কোণ। কি বলা হয়? সম্পূরক কোণ। উত্তর সম্পূরক কোণ। আচ্ছা এখন সবাই, এখন নতুন একটা প্রশ্ন দিলাম, দুটি সম্পূরক কোণের অনুপাত 11:7 হলে ছোট কোণের মান কত? বলো দেখি, উত্তর বলো, সবাই বলো, উত্তর বলো। দুটি সম্পূরক কোণের অনুপাত 11:7 হলে ছোট কোণের মান কত? ছোট কোণের মান কত? 261 জন জয়েন করছে, তোমরা আরো শেয়ার দাও, শেয়ার দাও, শেয়ার দাও। আরো মজার মজার টপিক আসতেছে একটু পরে। গুড, অনেকে উত্তর করতেছে। তাহলে দুটো সম্পূরক কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এরপর আমাদের অনুপাতের যোগফল কত? তাহলে অনুপাতের যোগফল 11 এবং 7 যোগ করলে হয় 18। এবার ক্ষুদ্রতর কোণের মান বের করতে বলছে, এই জন্য ক্ষুদ্রতর কোণ দ্বারা গুণ করব আমরা। কাটো 10, 7 10 70 ডিগ্রি। উত্তর হবে 70 ডিগ্রি। বাহ, অনেকে সুন্দর সুন্দর, এই তো সবাই তো উত্তর করতেছে, কত সুন্দর উত্তর করতেছে, বাহ চমৎকার। এবার আসি পরের অপশনে। কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না? খুব মাথায় ভেতর রাখবা, আমাদের এখানে একটা শর্ত আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 4 5। এখন এত সেন্টিমিটার দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি না? তাহলে আমাদের দেখো দেখি 3 4 5 লিখতে হলে 5টাকে একদম শেষে রাখছি না? শেষে মানে কি 3 নম্বর বাহুতে রাখছি। শেষে মানে কয় নম্বর বাহুতে রাখছি? 3 নম্বর বাহুতে রাখছি। তাহলে তৃতীয় বাহু সবসময় বৃহত্তর হবে। তাহলে আমাদের বলো, তৃতীয় বাহু সবসময় কি হবে? বৃহত্তর হবে। আর বাকি দুটো কি হবে? ক্ষুদ্রতর। তাহলে ক্ষুদ্রতর বাহু দুটো যোগ করব আর তৃতীয় বাহুর সঙ্গে কম্পেয়ার করব। তাহলে ক্ষুদ্রতর বাহু দুটো যোগ করো, 3 যোগ 4
আমাদের কত হয় 3 যোগ 4 মানে 7, যা তৃতীয় বাহু অপেক্ষা যোগফল বড়, তার মানে অঙ্কন করা সম্ভব হবে, তার মানে এটা অঙ্কন করা সম্ভব হবে। এরপর আসো সম্ভব নয় কোনটা, এটা বের করতে বলছে। তাহলে দেখো দেখি প্রথম দুটো যোগ করো তো 6, 6 5 অপেক্ষা বড়, এটা অঙ্কন করা সম্ভব। এটা 6 যোগফল 6 7 অপেক্ষা কিন্তু বড় নয়, তারপরে এটা আমাদের অঙ্কন, এটা উত্তর হবে। এই আমাদের 2 4 7 এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। অনেকে খ লিখতেছে, খ হবে না, উত্তর হবে গ। ঠিক আছে, উত্তর হবে কি গ। তাহলে আমাদের বাকিগুলো দিয়ে অঙ্কন করা সম্ভব। এখানে আমাদের 7 হবে, যা 6 অপেক্ষা বড়। এখানে আমাদের কত হচ্ছে, যোগ করো যোগ করো, যোগ করলে কত হয় 9, যা 6 অপেক্ষা বড়। তাহলে আমাদের যোগফল অবশ্যই বড় হতে হবে তৃতীয় বাহু অর্থাৎ বৃহত্তর বাহু অপেক্ষা। আমার কথা কি বুঝতে পারতেছো? সবাই ক্লিয়ার লেখো, সবাই ডান লেখো, ডান লেখো। কেউ কথা না বললে কিন্তু তোমাদের কিন্তু বাসরাতে কথা আটকে যাবে, এটা মাথায় রাখিও। কথা বলো, কথা বলো। সবাই বুঝতেছো কি? হ্যাঁ ডান, রক্সি বলছো ডান, গুড। এবার আসো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3, ত্রিভুজটি কিরূপ হবে? তাহলে 1:2:3, তাহলে 3টা অনুপাত ধরে নাও তোমরা। তাহলে আমাদের হচ্ছে x, পরেরটা আমাদের কি 2x, আরটা আমাদের 3x। তাহলে আমাদের x 2x 3x, আমরা বাহু আমাদের কোণের মানগুলো ধরে নিয়েছি। এবার কোণের মানগুলো যোগ করে দিব, অথবা তোমরা এভাবে যদি না করো, আরেকটা নিয়ম শেখাচ্ছি একটু পরে, যোগ করে দেই। তাহলে ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে এই সবগুলো যোগ করলে হবে 6x ইকুয়াল টু 180 ডিগ্রি। x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। মনে রাখবা, যখন যদি তোমাদের ত্রিভুজটি কি রূপ হবে এটা যদি চাই, সবসময় বড় কোণের মানটা বের করবা। কেন বড় কোণের মান বের করবে একটু পরে বলতেছি। তাহলে 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। এই বড় কোণটাকে সবসময় 90 এর সঙ্গে তুলনা করবা, বড় কোণটাকে সবসময় 90 এর সঙ্গে তুলনা করবা। 90 এর সমান হলে সমকোণী ত্রিভুজ, ওই বড় কোণটা 90 অপেক্ষা বড় হলে আমাদের কি হবে স্থূলকোণী ত্রিভুজ, 90 অপেক্ষা ছোট হলে, বড় কোণটা 90 অপেক্ষা ছোট হলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমাদের 90 এর সঙ্গে তুলনা করব, 90 এর সমান হলে সমকোণী, 90 অপেক্ষা বড় হলে স্থূলকোণী, 90 অপেক্ষা ছোট হলে সূক্ষ্মকোণী। ঠিক আছে, তাহলে এটা কি 90 এর সমান, তার মানে কি হবে সমকোণী। তাহলে আমরা চাইলে এইভাবে করতে পারতাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার অনুপাতগুলো যোগ করো 6, এবার বৃহত্তর কোণের মানটা বের করব 3, কাটো 30, 3 30 কত হয় 90। এই 90 আমাদের বৃহত্তর কোণ, বৃহত্তর কোণ 90 এর সমান, তার মানে অবশ্যই সমকোণী ত্রিভুজ। তোমরা চাইলে ওইভাবেও করতে পারো। বুঝতে পারছো? অভিশাপ দিচ্ছি না, কথা বললে অভিশাপ কেটে যাবে, অভিশাপ কেটে যাবে কথা বললে। আমার সাথে কথা না বললেই তোমাদের বাসরাতে সমস্যা হবে, কথা আটকে যাবে। আচ্ছা তোমরা এটা বলো দেখি, যেহেতু সমকোণী আসলো একটা প্রশ্ন দেই আমি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের মান কত? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ডান। অনু হাসছো কেন? একটু স্লোলি বলতে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের 5 নম্বরের আনসার কি তাহলে? সমকোণী, হ্যাঁ অবশ্যই সমকোণী ত্রিভুজ। আচ্ছা এটা আমাকে আনসার করে দাও। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণের মান কত?
ভাইয়া কি যে সহজ লাগে, থ্যাংক ইউ সাথী। জব নাই বলে বিয়ে হচ্ছে না, আর আপনি বাসরাত নিয়ে আছেন। এই শোনো, অনেক পৌষ মাস তোমরা কিন্তু একা একা কাটাইছো, এই পৌষ মাস কাটানো যাবে না একাই। এই প্রাইমারি চাকরি নিতেই হবে তোমাকে, এই পৌষ মাস পার করা যাবে না, ঠিক আছে? এই পৌষ মাসকে বউকে শীতের কাঁথা বানাতেই হবে। এখন আসো, এখন আসো, এটা উত্তর কত? 42, এই তো বের হচ্ছে। এখন আসো, আমাদের হচ্ছে বৃহত্তর সূক্ষ্মকোণ কয়টা আমাদের আছে? সমকোণী ত্রিভুজে 3টা কোণ আছে, একটা আমাদের 90 ডিগ্রি মানে সমকোণ, আর বাকি দুটো হলো সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য বলছে, তাহলে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য বলছে নয়, একটা আমাদের তাদের মধ্যে বড় থাকবে, আরটা কি থাকবে? ছোট থাকবে। আমি ছোটটা ধরে নিলাম x, আর বড়টা দিয়ে দিলাম x + 6, অর্থাৎ পার্থক্যের সঙ্গে আমরা আগেরটা যোগ করে দিলাম। তাহলে এখন আসো, x + 6 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? 90। কেন আমি 90 এর সঙ্গে তুলনা করলাম? সমকোণী ত্রিভুজের 3টা কোণের মধ্যে একটা কোণের মান 90 ডিগ্রি, আর বাকি দুটোর যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের এই জন্য সূক্ষ্মকোণ দ্বয়, বাকি দুটো কিন্তু সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এখন বলো 2x + 6 ডিগ্রি, 6 ডিগ্রিকে পক্ষান্তর করি, তাই না? 6 ডিগ্রিকে পক্ষান্তর করি, 90 ডিগ্রি - 6 ডিগ্রি। তাহলে x বিয়োগ করলে হয় 84, 90 থেকে 6 ডিগ্রি বাদ দিলে 84 ডিভাইডেড 2, কাটো 42, উত্তর শেষ। দীপিকা বলতেছে আর এই সব বলেন না। আচ্ছা আচ্ছা, শীতকাল চলে আসছে, সাবধান। যেমনি আমিও পারি না এমনি পড়াচ্ছি, তোমরা পারবা। দেখছো, আমি পারি না তারপর পড়াচ্ছি, তাহলে তোমাদের কি করতে হবে? পড়তে হবে, পড়লে এমনি পারবা। T20 সালেই তো বাছুরাত হয়ে গেছে, মানে কি? তোমাদের আমি জেনজির ভাষা অনেক কিছু বুঝি না। আচ্ছা, এখন আসো পরের দিকে আগাই। এবার 6 নম্বর কি বলছে বলো? 6 নম্বর বলো কি বলছে? ত্রিভুজের যে কোনো দুইটি মধ্যমা পরস্পর সমান হলে হলে কি বলবো আমরা? ত্রিভুজটি কি বলবো? খুব ঠান্ডা মাথায় মাথার ভেতর ঢুকায় নাও, একটা ত্রিভুজের যে কয়টা বাহু সমান তার সবগুলোই সমান। সে কয়টা করে? সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, তার মানে 3টা মধ্যমা সমান হবে, 3টা অন্তস্থ কোণ সমান হবে, 3টা বহিস্থ কোণ সমান হবে। এবার সমদ্বিবাহু ত্রিভুজে 2টা বাহু সমান, 2টা মধ্যমা সমান হবে, 2টা অন্তস্থ কোণ সমান হবে, 2টা বহিস্থ কোণ সমান হবে। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজে 3টা বাহু অসমান, তাহলে 3টা মধ্যমা অসমান হবে, 3টা বহিস্থ কোণ অসমান হবে, 3টা অন্তস্থ কোণ অসমান হবে। এবার মাথার ভেতর ঢুকে নাও দেখি একটু তোমরা, যে আমাদের 2টা মধ্যমা কি বলছে? কই গেল বাবা? আয় আয়। আচ্ছা, তাহলে 2টা মধ্যমা পরস্পর সমান, তার মানে কি যে কয়টা বাহু সমান তার মধ্যমাও সে কয়টা সমান। 2টা বাহুর মধ্যমা সমান মানে কি 2টা বাহু সমান। তাহলে 2টা বাহু সমান কোথায়? সমদ্বিবাহু ত্রিভুজে। কোথায়? সমদ্বিবাহু ত্রিভুজে। রাকিব ভাই বলছে আমি সিঙ্গেল। আচ্ছা, বউ বাচ্চা নিয়ে ক্লাসে বসে ক্লাস করতেছি, বাসর করতে গেলে বউ বাচ্চা ফাটাবে। আচ্ছা আচ্ছা, তুমি তো সুখী মানুষ রে, বউ বাচ্চার সঙ্গে তুমি ক্লাস করতেছো। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজ? কোন ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলবো আমরা? কোন ত্রিভুজের মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলবো? তোমাদের এটাতে বারবার প্যাচ লাগে, আজকের পর জীবনে কোনোদিন প্যাচ লাগবে না। এখন দেখো কেমনে প্যাচ লাগবে না, সুন্দর একটা ছন্দ মনে রাখবা। পরি ভালোবাসে লম্বকে, অন্ত পায় কোণ।
ভরের মাধ্যমে কি লিখছি? পরি ভালোবাসে লম্বকে অন্ত পায় কোন? আচ্ছা, পরি ভালোবাসে লম্বকে অন্ত পায় কোন ভরের মাধ্যমে? পরি মানে পরিকেন্দ্র, ভালোবাসে লম্বকে মানে লম্ব দ্বিখণ্ডক। তাহলে আমাদের যদি প্রশ্নে লম্ব দ্বিখণ্ডক থাকে, লম্ব দ্বিখণ্ডক থাকে, তাহলে ওইটা পরিকেন্দ্রের সঙ্গে আমাদের যুক্ত, পরিকেন্দ্র। এবার আসো, অন্ত পায় কোন? অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র আমাদের হচ্ছে এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের কোণ, তার মানে কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। ভরের মাধ্যমে, ভর মানে হলো ভর কেন্দ্র, মাধ্যম মানে হলো মধ্যমা। আচ্ছা এখন আসো, তাহলে এখানে কি আছে? মধ্যমা আছে। মধ্যমা যে বিন্দুতে মিলিত হবে, মধ্যমার সঙ্গে কার সম্পর্ক? ভর কেন্দ্রের। ভরের মাধ্যমে, তার মানে আমাদের এখানে ভর কেন্দ্র। তাহলে পরি ভালোবাসে লম্বকে, পরিমণির তো অন্যজন স্যার, কোনো সমস্যা নাই, পরিমণির সবাই। আচ্ছা এখন আসো, পরি ভালোবাসে লম্বকে অন্ত পায় কোন ভরের মাধ্যমে? আচ্ছা, না না, জুয়েল স্যার পরিতে আটকায় নাই, এই চিন্তা করার কিছু নাই, জুয়েল স্যার পরিতে আটকায় নাই, জুয়েল স্যার অন্য কোথাও আটকে গেছে অলরেডি। পরি ভালোবাসে লম্বকে অন্য অন্ত পায় কোন ভরের মাধ্যমে? তার মানে আমাদের কি পরিকেন্দ্র, লম্ব দ্বিখণ্ডক, অন্তকেন্দ্র, কোণের সমদ্বিখণ্ডক, আমাদের ভর কেন্দ্র, আমাদের কি মধ্যমা। মনে থাকবে তো তোমাদের? ও আচ্ছা আচ্ছা, আমি বিবাহিত কিনা, আচ্ছা মহা মুশকিলের ব্যাপার। আমার একটা ছেলে আছে, হ্যাঁ স্কিপ করবো, সুযোগ দিব? আমি তো আরো 4টা পাই রে। সেটা হয়ে গেছে, সেটা বাদ, আরো 3টা আছে আমার দরকার, আমার ভাগ্যে 3টা আছে আরো, লাগে গেলে আছে সম্ভব, সমস্যা নাই তো, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3টা আমরা এখন ম্যানেজ করার জন্য আমাদের তো গার্জিয়ান আছে, সবসময় গার্জিয়ান নিয়ে ঘুরি আমরা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এটা পারলাম। এবার আমাদের হচ্ছে পরের অঙ্কে চলে যাব আমরা। এটা একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু কত মিটার? 16 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এর সূত্র কি? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 a স্কয়ার। এখানে সমবাহুদের সমান সমান বাহু, এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 16। তাহলে আমাদের কি √3/4, তারপরে এখন কি হবে আমাদের? কি এই যে 16 আছে, 16 এর উপর দিব স্কয়ার। এখন দেখো 16তে আমাদের কি স্কয়ার করলে 256, 4 দিয়ে কাটতে সময় লাগবে, সেটা না করে আমরা এই কাজটা করব, √3/4 ইন্টু 16 ইন্টু 16। তাহলে এখন কাটো, 4 4 16 কত হয়? 64, 64 √3। গুড। এখন কারা কারা উত্তর করছো? এই কি হলো, এখানে উত্তরটা কেন? এই যে 64 √3 হবে, এখানে তোমরা একটু √3 করে নাও। সেক্ষেত্রে ঘর লাগানো যেতে পারে, কোনোটাই নাই। এটা করা যেতে পারে, ঘর নম্বর তোমাদের ইচ্ছা জাগাইতে পারো তোমরা। আর হ্যাঁ, এখানে যদি না থাকে, আমি কোনোদিন এটা দেখি নাই, তাহলে তোমাদের উত্তর হবে এটা। যেহেতু আমাদের নাই 64 হ্যাঁ ঘ নম্বর, হ্যাঁ 64 √3 যেহেতু নাই, আমাদের ঘ নম্বর হবে। এই বর্তমান মেয়েদের মানে স্টুডেন্টের কোনো স্থান নাই রে, স্টুডেন্টের কোনো স্থান নাই হচ্ছে কোনো টিচারের কাছে। স্টুডেন্ট ছাড়াও পৃথিবীতে অনেক মেয়ে আছে। কি বের হলো?
হ্যাঁ, এখন আসো, আমি কোনোটি নয় প্রথমে দেখিনি, এই কারণে আসলে ওখানে আমি ডিসিশন নিয়ে নিই আমি ওটাতে। আচ্ছা, একটি দেখো, একটি রম্বসের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এখন আসো, কত সহজ অঙ্ক এটা। আচ্ছা, আমাদের এতটুকু জানি, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, তাহলে বলো কর্ণদূরে কি আছে? 8 আর কত 6, কাটি 4, 4 6 কত হয়? 24। উত্তর 24 কোথায় আছে? সবাই আরেকবার লাইভটাকে শেয়ার করে দাও, লাইভটাকে যারা শেয়ার করনি শেয়ার করে দাও। এরপর আসি পরেরটাতে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এর পরিসীমা কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1600। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এ স্কয়ার বা বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু 1600। তাহলে এর উপর থেকে আমাদের স্কয়ারটা পক্ষান্তর হলে রুট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আমাদের বর্গমূল করলে হবে 40। এটা আমাদের কি হয়ে গেল? বাহুর দৈর্ঘ্য পেলাম। বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 40 মিটার। আচ্ছা, এবার আমাদের পরিসীমা বের করব। পরিসীমা সমান আমাদের কি পরিসীমা মানে কি? 4a, এর মান তো পেলাম 40। তাহলে আমাদের কত হবে? 4 4 16, 160। উত্তর শেষ। তোমার প্র্যাকটিস বেশি হচ্ছে না, আমাদের হচ্ছে মোবারক হোসেন, তুমি প্র্যাকটিস বেশি করতে পারতেছো না। বেশি প্র্যাকটিস করলে তুমি ভুলে যাওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে? আর পরীক্ষায় যদি সবই মনে রাখতে পারো তাহলে তো তোমার পরীক্ষা হইলো না ওইটা, ঠিক আছে? এই জন্য পরীক্ষায় তুমি কিছু ভুলে যাবা, কিছু তুমি জীবনে কোনোদিন করো নাই, সেটাও তুমি পারবা। তাহলে এইভাবে তোমাকে পরীক্ষাটা নিতে হবে। আচ্ছা, বর্গমূল কিভাবে করবা? দেখো, খুবই সহজ জিনিস এইটা। তাহলে দেখো, এখানে জোড় সংখ্যক শূন্য থাকতে হবে। তাহলে জোড় সংখ্যক শূন্য থাকলে দুইটার প্রতি আমরা একটা শূন্য নিতে পারবো। তাহলে দুইটার জন্য কয়টা নিতে পারবো? একটা। আর আমাদের 16-র উপর রুট দিলে কত হয়? 4। খুব সহজ জিনিস। এটা বলো দেখি। এর উপর বর্গমূল কত হবে? হ্যাঁ, নূর লিখছে হচ্ছে 80, তারপরে আমাদের শিউলি লিখছো 80, তারপরে প্রিয়া লিখছো 80, তারপরে মিষ্টি হাসি লিখছো 80। গুড, এই তো। হ্যাঁ, পেইড ব্যাচে এক্সাম নিব কিনা? হ্যাঁ, পেইড ব্যাচে আমরা এক্সাম নিব, অবশ্যই নিব। 80। বিপ্লব, ও পরিমণি এখন শ্রীলঙ্কায় শুটিং করতেছে। এটা আবার হচ্ছে, তোমাদের কত কি মনে রাখো, একটা মাথায়, ছোট্ট একটা মাথায় তোমরা এত কিছু ধারণ করো কেমনে? আচ্ছা, কিছু কিছু জিনিস মাথা থেকে ডিলিট করতে হয়, ঠিক আছে? আমরা আসলে আমি ভুল করেছি, তোমাদের ওই ছন্দটা দিয়ে তোমাদের পরীর নামটা মাথার ভেতর ঢুকাই দিয়েছি আর কি। এক্সট্রিমলি সরি। আচ্ছা, সব জিনিস সবসময় মাথায় রাখতে নাই।
আগামী দিন আমাদের রিভিশন ক্লাস শুরু হবে। আমাদের আগামী দিন ঠিক 9:30টায় আমরা রিভিশন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। যারা এখনো ভর্তি হওনি ভর্তি হতে পারো। আমরা একদম এগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব। আমাদের 900 টাকা মাত্র কোর্স ফি, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে 60+ লাইভ ক্লাস পাবো, 3টা বইয়ের হার্ড কপি পাবো, তারপর আমাদের 2টা বইয়ের পিডিএফ পাবো, এত কিছু, এবং হচ্ছে সেই তুখোর টিচারদের সেই ক্লাস পাবো আমরা, একদম বাহুল্য বর্জিত, একদম যা অথেন্টিক তাই শুধু পড়ানো হবে। তার মানে এত কিছু পাচ্ছি আমরা মাত্র 900 টাকায়। ঠিক আছে, সবাই ভর্তি হয়ে যাও। এক্সট্রা কোনো এক্সাম ব্যাচ না, এখনো নাই, আমরা খুব শীঘ্রই শুরু করব। তোমাদের 9-এর বর্গ করার কৌশল শিখাইছি কি? দেখো আজকে 9-এর বর্গ করার কৌশল একটু শিখাই দেই। আচ্ছা, অনেকে বলছো ভর্তি হয়েছি গতকাল। এখন দেখো 9-এর একটা গল্প বলবো তোমাদের, এই গল্প বলার জন্য আসছি আমি এবার। 9-এর বড় করব, আর এটা আমাদের 2013 সালের সমাজসেবা মন্ত্রণালয় পরীক্ষা আসছিল, 999 স্কোয়ার ইজ ইকুয়াল টু হট। দেখো এই কৌশলটা দেখো, শিখে রাখো, খুব কাজে দেবে। দেখো এখানে 4টা 9 আছে, সরি 5টা 9 আছে। 5টা 9-এর মধ্যে 4টা 9 বিয়ের জন্য উপযুক্ত। বিয়ের জন্য উপযুক্ত যখন একটা ছেলে বিয়ের জন্য উপযুক্ত হয়, মনে রাখবা বিয়ের জন্য উপযুক্ত যখন হয় তখন তাকে স্বাবলম্বী হতে হয়। যেমন তার একটা জব লাগবে, ভালো একটা ফ্যামিলি লাগবে, ঠিক আছে? মাঝে মাঝে ফ্যামিলিটা স্কিপ করলো, কিন্তু জবটাকে কেউ স্কিপ করে না, বা বিজনেসটাকে কেউ স্কিপ করে না। তারপরে এটা তোমাদের জব লাগবেই। তাহলে 4টা 9-এর বিয়ের জন্য উপযুক্ত মানে কি? এরা বিয়ের জন্য তৈরি। এই থেকে বিয়ের পিঁড়িতে বসাও। এই যে বাকি একটা 9 হলো ঘটক, বাকি একটা 9 কি? ঘটক। কই গেল, কি গেল এটা? না এই কি হলো? এরপর আচ্ছা, হ্যাঁ, আজে বাজে কোনো কমেন্ট না করাই ভালো। এই যে সুন্দর বলছে মনিরা জাহান। আচ্ছা এখন আসো, আমাদের একটু খেয়াল করি। তাহলে আমাদের 4টা 9, 5টা 9-এর ভেতরে 4টা 9 বিয়ের জন্য উপযুক্ত, বাকি একটা 9 আমাদের ঘটক। ঘটক এখন ঘটকালি করবে, ঘটকালি করার জন্য তার শারীরিক ব্যয়, পরিশ্রম হবে, অর্থনৈতিক ব্যয় হবে। এই 2টা ব্যয়ের কারণে সে কমে যাবে, কমে যে 8 হবে। এই 4টা 9-এর জন্য 4টা পাত্রী দরকার। 4টা পাত্রী হলো 4টা শূন্য। যতটা 9 ঠিক থাকবে ততটা আমাদের কি থাকবে? শূন্য থাকবে। এরপর দেখো এই 8-এ আমাদের যে ঘটক ঘটকালি করছে, বিয়ে তো সম্পূর্ণ হয় নাই, 8 যে ঘটকালি করছে এর কি উপরি পাওনা আছে না? এই লাস্টে বিয়ের শেষে এর সামনে এসে হাজির হয়ে তার যতটুকু অভাব, অর্থাৎ সে যতটুকু কমছে ততটুকু সে নেবে। ঠিক আছে, লাস্টে 1। এটা আমাদের 9-এর বর্গ। আচ্ছা এখন দেখো কয়টা 9 আছে? 4টা 9 আছে। 3টা 9 ঠিক থাকবে, একটা 8 হবে। তাহলে 3টা 9 ঠিক আছে, 3টা শূন্য থাকবে, একটা 1 হবে। আমাদের 3টা 9 আছে, 2টা 9 ঠিক থাকবে, একটা 8 হবে, 2টা শূন্য হবে, এরপরে 1। 2টা 9 আছে, আমাদের একটা 9 ঠিক থাকবে, একটা 8 হবে, একটা শূন্য হবে, একটা 1 হবে। এই যে আমাদের 9টা, এটা যে হলো ঘটক, আগে থেকেই তো ঘটক ছিল, একটা মানে হলো ঘটক। তাহলে ঘটক সে বিভিন্ন জায়গায় যায় পাত্র পাত্রী খুঁজবে, এবং বাবা মার মাঝে মাঝে মনে থাকে না এই যে আমার ছেলে মেয়ের বয়স হয়েছে কিনা। তারপরে এই ঘটকটা হচ্ছে বাবা মাকে যা বলবে, এই আপনার ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, এটা ঘটক, ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, তাহলে আপনার ছেলে মেয়েকে বিয়ে দেন না কেন? তাহলে বিয়ে দেখ আর না দেখ, দিন শেষে কি করবে? সে যে টাকাটা নিয়ে বের হবে। তার মানে এটা হলো 81। এটা হলো 9-এর বর্গ করার কৌশল। ঠিক আছে, এইভাবে খুব সহজে আমরা বড় করব। ওকে, আচ্ছা হ্যাঁ নেবেন না? আমি কি আরেকটু আগাবো? হ্যাঁ সময় নেই, তাহলে আপনি শেষ করবেন না? দরকার নেই না, না আমি ক্লাস নিচ্ছি। 10 মিনিটে কি নেবেন? আমি তাহলে আর কিছু হিন্টস দেই না? আপনি 10-15 মিনিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।
ও অফ আছে ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমার ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, আমি এটা লাগাই দিই এটা। এই ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাও। সবাই লিখছে নাইস নাইস। আসসালামু আলাইকুম। সবাই তো চমৎকার ম্যাথ ক্লাস করলেন, এখন একটু ইংলিশ ক্লাস। ওকে, তাহলে এখন একটু ইংলিশ ক্লাস। আচ্ছা, যেহেতু আমি আজকে একটু সময় কম পাচ্ছি, যে ঠান্ডা লাগছে একটু, আমার পরে একটা পেইড ব্যাচের ক্লাস ছিল, ওটা একটু ঠান্ডার কারণে বাতিল করলাম, ওই যে গলাতে শুধু আটকে যাচ্ছে। একটু পানি দিন তো ভাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে যেহেতু আমি একটু কম সময় পাচ্ছি, তো কালকে আমি আপনাদেরকে মানে বলছিলাম আর কি, ভয়েসের পরে যে আমরা টপিক চেঞ্জ করবো কিনা, নাকি ভয়েসের আরো ক্লাস করবেন। আচ্ছা, বসে খাই। তো আপনারা বলছেন যে ভয়েসের আরেকটা ক্লাস চাইছিলেন, তো বেশি না, আজকে আমরা তাহলে ধরেন যে আমরা আজকে কয়েকটা ভয়েস টয়েস করি, যেহেতু সময় কম, বেশি তো করতে পারবো না। আর আগামী কালকে আমি টপিক চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, আগামী কালকে হয়তো আমি রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করবো। রাইট ফর্ম অফ ভার্ব তো খুবই ইম্পর্টেন্ট, আগামী দিন রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করবো। আচ্ছা, এখানে এখন হ্যাঁ, অনেকে আমাকে সালাম দিয়েছেন, তো আমি যেহেতু সময় কম সরাসরি ক্লাসে যাব। তার আগে একটু বলে রাখি, আগামীকালকে আমাদের রিভিশন ব্যাচের আর কি, রিভিশন অ্যান্ড সাজেশন ব্যাচের ক্লাস শুরু হবে। আচ্ছা, আগামীকালকে আমাদের এই রিভিশন সাজেশন ব্যাচের ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে প্রতিদিন 9:30, মানে আগামী দিন শুরু হবে। তো এখনো যারা ভর্তি হন নাই, চাইলে ভর্তি হয়ে কালকে থেকে ক্লাস শুরু করে দিতে পারেন। তাহলে আসেন আমরা আজকে ক্লাসটা করি। তো খুবই সুন্দর কিছু প্রশ্ন আমি চয়েস করছি, এগুলো এখন সলভ করে দিব অনেক সুন্দর টেকনিকে। খুবই কম সময়ের মধ্যে আপনারা এগুলো করতে পারবেন, খুব সুন্দর সুন্দর কৌশল আছে। তো আপনারা এই মূল্যবান ক্লাসটা আপনাদের টাইম লাইনে অবশ্যই রাখবেন। যারা এখনো শেয়ার দেন না, একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ভয়েস দেখেন, 1 নাম্বার, গিভ দা ওয়ার্ডার। বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস হবে, কোনটা হবে? আচ্ছা, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 3য় ধাপ 2023, এবং এটা 2013 সালে আসছিল। আচ্ছা, তাহলে গিভ দা ওয়ার্ডার, তাহলে খেয়াল করেন ইম্পারেটিভ বাক্যে একটা লেট আসবে, অবজেক্টটাকে সাবজেক্ট করব, লেট দা ওয়ার্ডার। আচ্ছা, একটা বি তো লাগবেই ইম্পারেটিভ বাক্যে, আর মূল ভাবে পিপি গিভেন। এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু আমরা সবার আগে খুঁজবো এই যে ভার্বটা, যে ভার্বটা দিয়ে শুরু হয়, এই ভার্বের তো পিপি হবে, সামনে একটা বি বসবে, বি গিভেন। বি গিভেন আমার লাগবে ইম্পারেটিভ বাক্যে, বি পিপি তো লাগবেই। তো আগে দেখবেন যে বি গিভেন কয়বার আছে, বি গিভেন দেখে অপশন কমায় ফেলবেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন বি গিভেন নাই, এটা বাদ। এখানে বি গিভেন আছে, এটাই সব উত্তর হবে। এখানে দেখেন বি গিভেন নাই, এখানে দেখেন বি গিভেন নাই। এত কিছু কিন্তু আপনার লাগবে না, এটা হলো আমাদের পুরা নিয়ম। আর শর্ট নিয়ম দেখেন, এই যে ইম্পারেটিভে বি লাগবে, পিপি লাগবে, তো বি গিভেন দেখেন একবার, এটাই উত্তর। ওকে, এবার আসেন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। আচ্ছা, ফেভার্স মানে হলো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে আমার লাগে এম, ইজ, আর, আর হচ্ছে V3 লাগে। তো এবার দেখেন অ্যামিজারের মধ্যে কোনটা লাগবে, এই অবজেক্টের দিকটা দেখে নেন। দা ব্রেভ, দা ব্রেভ মানে সাহসীরা, সাহসীরা। এটা যারা রেগুলার পড়াশোনা করেন তারা জানেন, অ্যাডজেক্টিভের আগে দা দিলে প্লুরাল হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, সমান সমান প্লুরাল কমন নাউন। আচ্ছা, এটা কেন বললাম? এখানে দেখেন ইজ ফেভার্ডও কিন্তু আছে, কিন্তু আমার লাগবে কি আর ফেভার্ড। দা ব্রেভ মানে সাহসীরা, এটা প্লুরাল হয়ে গেছে, এই যে আর ফেভার্ড হবে উত্তর, উত্তর হবে খ। আর এগুলো হ্যাশ শ্যালবে এগুলো আগেই বাদ যাবে, এগুলো তো কোনো বেল নাই। এখানে এই যে ইজ ফেভার্ড আর ফেভার্ড, তো অনেকে
এই যে এখানে ইজ ফেভার দিয়ে ফেলতে পারে, দা ব্রেভ যে প্লুরাল না চিনলে এটা সমস্যা হবে, এই জন্য এখানে আমাদেরকে চিনতে হবে দা ব্রেভ হচ্ছে প্লুরাল, তাহলে আমাদের দিতে হবে আর ফেভার্ড। আচ্ছা, আমাদের এখানে অনেকেই সঠিক আনসার দিয়েছেন। বাহ, রুকাইয়া হাসিন একদম পুরো বাক্য লিখে ফেলেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের মতো করে উত্তর দিতে থাকেন। আমি সবগুলো এখন পড়তে পারতেছি না, কারণ দেখেন সময় কম। আমি পড়ি বা না পড়ি, আপনি যদি সঠিক উত্তর দেন সেটা তো আর ভুল হয়ে যাচ্ছে না, আপনি পারলে ওটা আপনারই থাকতেছে। তাহলে আমি কমেন্ট পড়লাম কি পড়লাম না এটা ব্যাপার না, আপনি আপনার মতো করে উত্তর দিতে থাকেন। আচ্ছা, এবার দেখেন ডু নট হেট দ্য পোর। ডু নট হেট দ্য পোর, তো এক কাজ করি, এই যে মূল ভাবকে বলেন হেট। আচ্ছা, মূল ভাবের আগে একটা বি লাগবে আর এই যে হেটেড লাগবে। ইম্পারেটিভ বাক্যে কিন্তু এটা টেকনিক, ইম্পারেটিভ বাক্যে ভার্বের আগে একটা বি লাগে আর পিপি লাগে, বি হেটেড। তা আমরা দেখি বি হেটেড কয়বার আছে। আচ্ছা, এখানে বি হেটেড আছে। আচ্ছা, ওটা আমরা পরে দেখবো যে আরো আছে কিনা। এখানে বি হেটেড নাই, এখানে বি হেটেড নাই কিন্তু। তাহলে আমার উত্তর খর মধ্যে আছে। তাহলে দেখেন এখানে লেট দ্য পোর নট বি হেটেড বলা আছে, তো এটা নেগেটিভ বাক্য। তো নেগেটিভ বাক্যে নটটা কিন্তু এত দূরে বসে না, একদম লেট নট দিয়ে শুরু হয়। উত্তর হবে কি ক। 3 ক ইতিমধ্যে আমরা অনেকগুলো আনসার পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো আনসার আমরা পেয়ে গেছি 3 ক। তো এবার আসেন আমরা এটাতে আসি, এটাকে বলে রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভে আপনাদের আজকে একদম মজার টেকনিক দিব, সেটা হলো যে রিফ্লেক্সিভ আপনি প্রশ্ন পড়তে পড়তে উত্তর হয়ে যাবে। কিভাবে হবে খেয়াল করেন। এই রিফ্লেক্সিভে এই হারসেলফ কে বলেন তো? এই শি। তাহলে এই হারসেলফ মানেই কিন্তু শি। তাহলে রিফ্লেক্সিভে সাবজেক্ট কোনো পরিবর্তন করতে হবে না। ওকে, রিফ্লেক্সিভে সাবজেক্ট পরিবর্তন করতে হবে না আপনাকে। আচ্ছা, আর একটা আমাদের এতদিনের অভিজ্ঞতায় আমরা দেখছি এখানে রিফ্লেক্সিভে এর পরে প্রেজেন্ট ফর্ম থাকে আর কি থাকে, পাস্ট ফর্ম থাকে। প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম এই দুটাই থাকে। তা আপনি কি করবেন, প্রেজেন্ট ফর্ম থাকলে সাবজেক্টের পরে অ্যামিজার নেবেন, আর পাস্ট ফর্ম থাকলে কি নেবেন, অজয়ার নেবেন। তাহলে যেমন ধরেন এখানে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আপনি শির সাথে অ্যামিজারের মধ্যে কোনটা নেবেন, ইজ, তারপরে এটা একদম পিপি করে ফেলবেন, ফ্যান্ড, আর একটা বাই যোগ করে দিবেন, মানে একদম এক সিরিয়ালে রিডিং পড়ে যাবেন। শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। আরেকটা দেখাচ্ছি, মনে করেন আছে শি কিল্ড হারসেলফ, শি কিল্ড হারসেলফ, মনে করেন এটা আছে হি কিল্ড হারসেলফ। তাহলে আপনি রিডিং পড়েন, শি থাকবে, কোনো কিন্তু এলোমেলো নাই, প্রশ্ন পড়ার সময় উত্তর বলে ফেলবেন। পাস্ট ফর্ম দেখে বলেন শির সাথে কি দিব, অজ দিব, শি অজ, তারপরে এই যে পিপি কি কিল্ড, শি ওয়াজ কিল্ড, আর একটা বাই যোগ করবেন, তাহলে হয়ে যাবে শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। তাহলে এটা দেখেন শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, এটা হবে উত্তর। তাহলে আমার উত্তর হচ্ছে গ। আচ্ছা, এই বাক্যে অজ দিছে, হবে না। এই বাক্যে দেখেন বাই নাই, এটা হবে না। এখানে তো নান অফ দিস লিখছে, আমার উত্তর তো আছে, তাহলে নান অফ দিস হবে না। তাহলে 4 গ, এটা অনেকেই আনসার করেছেন, ধন্যবাদ। এখানে প্রচুর পরিমাণে আমরা আনসার পাচ্ছি। 4 গ। এবার আসেন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন এই ইলেক্টেড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমার এই অবজেক্টের দিকে তাকায় বুঝলাম যে অবজেক্ট হলো হি, মানে হিম থেকে হি হবে, হির সাথে অজ হবে, মানে অজ হয় পিপি। তো তাহলে আমার লাগবে অজ ইলেক্টেড, যেহেতু হিমের সাবজেক্টকে হি, হির সাথে তো আর হয় না, অজ হয়। তা আমার লাগবে কিন্তু অজ ইলেক্টেড, অজ ইলেক্টেড। আচ্ছা, ওয়াজ ইলেক্টেড দেখি কয়বার আছে, ওয়াজ ইলেক্টেড আছে একবার, এটাই উত্তর। এখন এখানে একটা বাড়তি তথ্য শিখাই দেই, যদি সারা লিখতো ক্যাপ্টেন ওয়াজ ইলেক্টেড, ক্যাপ্টেন ওয়াজ ইলেক্টেড by him, captain was elected by them. এই ফোনটা একটু ধরেন তো, ওই যে দীপ্ত ভাই ফোন দিয়েছেন, ধরো। হ্যাঁ, আমি তো ক্লাস নিচ্ছি, ধরো। তাহলে ক্যাপ্টেন ওয়াজ ইলেক্টেড বাই দেম যদি দিত, তখন এখানেও কিন্তু ওয়াজ ইলেক্টেড থাকতো, কিন্তু এটা কিন্তু ভুল। এই বাক্যে ক্যাপ্টেনকে সাবজেক্ট করা যাবে না। তা আমি একটু বলি, যারা এটা জানেন তাদের বুঝতে কোনো সমস্যা হবে না, আর যারা জানেন না, হ্যাঁ, তারা হয়তো এটা একটু বিস্তারিত জানতে হবে। সেটা হলো এই হিমের পরে ক্যাপ্টেনের নাম কি,
হিমের পরে ক্যাপ্টেনের নাম হচ্ছে দুইটা নাম আছে, হ্যাঁ। এই দেখেন হিম সমান সমান ক্যাপ্টেন, তাহলে যেটা সাবজেক্টের সমান সমান হয় তাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর যেটা অবজেক্টের সমান সমান হয় তার নাম অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে ক্যাপ্টেন কিন্তু অবজেক্ট না, কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, অবজেক্ট কমপ্লিমেন্টারি আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট। তো আমাদের একটা কথা মুখস্থ রাখা লাগবে, ফ্যাক্টেটিভ অবজেক্টকে কখনো সাবজেক্ট করা যাবে না। কেন যাবে না? কারণ এটা একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট করা যায় না। তো এটা বাড়তি তথ্য দিয়ে রাখলাম। কিন্তু আমাদের দেখেন এই প্রশ্নে ওয়াজ ইলেক্টেড কয়বার আছে? একবার। তাহলে এত কিছুর দরকার নাই, কিন্তু জেনে রাখা ভালো। আচ্ছা, আমি যদি কোশ্চেন করতাম, আমি এই বাক্যটাও দিতাম ক্যাপ্টেন ওয়াজ ইলেক্টেড, তখন কিন্তু যে কম জানে সে কিন্তু এটাও দাগাইতে পারতো, কিন্তু এটা কিন্তু হবে না, হবে হচ্ছে এইটা হি ওয়াজ ইলেক্টেড, কারণ ক্যাপ্টেনকে সাবজেক্ট করা যাবে না। আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান আপনাদের মধ্যে কে কে ফ্যাক্টেটিভ অবজেক্টটা চিনে ফেলছেন, মানে ফ্যাক্টেটিভ অবজেক্ট চেনেন কে কে, একটু কমেন্ট করে জানান কারা কারা এই ফ্যাক্টেটিভ অবজেক্ট চেনেন। এখানে ক্যাপ্টেনের নাম কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্যাক্টেটিভ অবজেক্ট। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করে জানান আপনাদের মধ্যে কারা কারা ফ্যাক্টেটিভ অবজেক্ট চেনেন আর এই তথ্যটা জানেন যে ফ্যাক্টেটিভ অবজেক্টকে কখনো সাবজেক্ট করা যায় না। মানে এটা কিন্তু ভুল বাক্য, হ্যাঁ। আচ্ছা, ডু অ্যাওয়ে উইথ ইট, ডু অ্যাওয়ে উইথ ইট। আচ্ছা, এক কাজ করি, একটু কমাই নেই, এই যে ডুর আগে একটা বি লাগবে আর ডুর পিপি কি ডান, তো বি ডান দেখে একটু কমাই নেই, কমপক্ষে দুইটা তো কমাইতে পারবেন। আচ্ছা, এখানে বি ডান আছে এটা থাকলো, এখানে বি ডান আছে থাকলো, এখানে বি ডান নাই এটা বাদ, এখানে বি ডান নাই এটা বাদ। আচ্ছা, ইম্পারেটিভ বাক্যে যে বি আর পিপি এটা দিয়ে একটু অপশন কমায় নেবেন। তাহলে এই দুইটার মধ্যে এখন দেখি কোনটা রাইট। লেট ইট বি ডান অ্যাওয়ে উইথ, এটাই রাইট। আর এখানে লেট ইট ইজ টু বি দিয়ে দিছে, আবার টু বি, এখানে ছোট্ট একটা ভুল আছে, তাহলে উত্তর কোনটা? ক। আচ্ছা, তাহলে এখানে বোরহান আহমেদ লিখেছেন আই ডোন্ট নো স্যার। আসিয়া ইয়াসমিন লিখেছেন স্যার আমি চিনি না। আশামণি লিখেছেন চিনি না ভাইয়া। তুষার লিখেছে 6 এ, মানে আনসার করেছে। রিমা আক্তার লিখেছেন আমি, মানে রিমা আক্তার চেনেন। আচ্ছা, আজ নতুন শিখলাম এটা। আচ্ছা, শায়েক তাসিফ ভাই আজকে জানলাম, হাবিব আমিম লিখেছেন। আচ্ছা, তাহলে শোনেন, যারা এই বিষয়গুলো জানেন না, এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, হ্যাঁ। সাবজেক্টের সমান সমান হলে তাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের সমান সমান হলে তাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্টের আরেকটা নাম ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্টকে কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করা যায় না। এই কথাগুলো বেসিক, তাহলে এগুলো আমরা না জানি না মানে হলো আমাদের বেসিকটা খুব দুর্বল। তাহলে আপনারা অবশ্যই আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যান, কারণ দেখেন আমরা এখানে যে 3 জন শিক্ষক আছি, আমরা কমার্শিয়াল শিক্ষক না, আমরা আপনাদেরকে সুন্দর করে আমাদের মধ্যে যা আছে পুরোটা দিয়ে পড়াবো ইনশাল্লাহ। তাহলে আশা করা যায় এই জিনিসগুলো আপনারা যদি আমাদের এই কোর্সটাতে ভর্তি হন, এগুলো খুব ডিটেল শিখতে পারবেন। আর আমরা এখন যেটা করাচ্ছি এটা কোশ্চেন সলভ, এখানে কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসগুলো জেনেই আসতে হয়, আর আমরা কোশ্চেন সলভের ব্যাখ্যাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি বুঝতে পারছি আপনারা ম্যাক্সিমামই ফ্যাক্টেটিভ অবজেক্টটা চেনেন না, সমস্যা নাই। আপনাদের মধ্যে অনেকে হয়তো আমাদের কোর্সটাতে ভর্তি হওয়া আছেন, আপনারা তো চিনতেই পারবেন। আর যারা এখনো ভর্তি হন নাই, আমি বলবো আপনারা ভর্তি হয়ে যান। তাহলে আসেন পরের স্লাইডে, পরের স্লাইডে আসেন। পরের স্লাইডে দেখেন ডু ইউ নো দেম। আচ্ছা, আমরা জানি নো ভার্বের সাথে বাই না হয়ে টু হয়। আচ্ছা, এই টুটা খুঁজি আমরা, দেখি তো এই নো ভার্বের সাথে টু কয়বার আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন টু একবার পাইলাম, এটা বাই, এটা হবে না, এটা উইথ হবে না, বাই হবে না। উত্তর তাহলে কোনটা? ক। দেখেন কত মুহূর্তের মধ্যে উত্তর হয়ে যায়, হ্যাঁ, সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যায়। ওকে, আসিয়া ইয়াসমিন বলেছেন আমি স্যার আমি নতুন ব্যাচে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ। আমরা তাহলে আপনি দেখবেন যে এই জিনিসগুলো আমরা যেটা যেমন এই যে ফ্যাক্টেটিভ অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব, এই জাতীয় জিনিসগুলো দেখবেন খুব সুন্দরভাবে শেখানো হবে। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো তো জানতেই হবে, তাই না? এগুলো ইংলিশের একদম বেসিক। আচ্ছা, নুসরাত জাহান লিখেছেন আজকে পড়ছি এটা, তাহলে তো খুবই ভালো, আজকে আপনি কমন পড়ে গেল ইয়ার সাথে। আচ্ছা, মাহির মম লিখেছেন স্যার ভর্তি হতে চাই। আচ্ছা, আপনি আমাদের যে পেজে লাইভটা দেখতেছেন এই পেজে যদি আপনি এসএমএস করেন, এই পেজে যদি আপনি মানে মেসেজ করেন, তাহলে আমাদের যে পেজের অ্যাডমিন আছে আপনাকে সমস্ত ভর্তির নিয়ম কানুন বলে দিবে।
যারা ভর্তি হতে চান আমাদের পেজে মেসেজ করেন। দ্য পিল টেস্ট বিটার। আচ্ছা, এখন দেখেন এটাকে বলে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ। আচ্ছা, আপনারা কে কে কোয়াসি প্যাসিভ জানেন জানি না। তো কোয়াসি প্যাসিভ নিয়ে একটা কথা শুনেন, কোয়াসি প্যাসিভ কিভাবে বুঝবেন। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভের একটা মেইন ব্যাপার হলো সাবজেক্ট কাজ করলে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ না করলে প্যাসিভ। তো একটা দেখেন, স্বাভাবিকভাবে দেখেন, পিল মানে হলো মেডিসিন, ঔষধ। ঔষধ কি খায় না মানুষ খায়? মানুষ খায়। তাহলে ওষুধ খাইলে এটা প্যাসিভ হওয়ার দরকার ছিল, কিন্তু দেখেন প্যাসিভে দেওয়া নাই। তো যে বাক্যটা, আচ্ছা আমি এখানে আপনাদের একটা পরিচিত বাক্য দিই, তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে। হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট, সেম বাক্য দিলাম আপনাদের চেনার সুবিধার্থে। আমার ধারণা এই বাক্যটা সবাই দেখছেন, হানি টেস্ট সুইট। আচ্ছা, যেমন মধু খায় না, তাহলে মধুকে দেখেন সাবজেক্ট করা হয়েছে। তো যে এই কাজটা করবে না, মানে বাক্যের ভার্বের কাজটা যে করবে না, তাকে যদি সাবজেক্ট করেন তাহলে তো প্যাসিভ হওয়ার কথা। তাহলে মধু তো খায় না, তারপরে আমি মধুকে সাবজেক্ট করে অ্যাক্টিভ বাক্য করে রাখছি, এগুলোর নাম কোয়াসি প্যাসিভ। আমি এটাকে সহজ ভাষায় স্টুডেন্টদেরকে বলি যে যেগুলো হওয়া দরকার প্যাসিভ কিন্তু আমরা বানায় রাখছি অ্যাক্টিভ, সেগুলোর নাম কোয়াসি প্যাসিভ। কি বুঝাইলাম? যেগুলো অ্যাক্টিভ হওয়া দরকার কিন্তু আমরা প্যাসিভে তৈরি করে রাখছি, সেগুলোর নাম কি? কোয়াসি প্যাসিভ। ওকে, তাহলে দেখেন পিল কিন্তু খায় না, পিলকেই খাওয়া হয়। আচ্ছা, এগুলো গঠনগতভাবে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে এগুলো প্যাসিভ, এগুলোকে বলে কোয়াসি প্যাসিভ। আচ্ছা, কোয়াসি প্যাসিভে সাবজেক্ট চেঞ্জ করা যায় না। ওকে, চেঞ্জ করলাম না, দা পিল। আচ্ছা, তারপরে দেখেন এই টেন্স অনুযায়ী একটা ইজ দিলাম, দা পিল ইজ টেস্টেড বিটার। টেস্টেড বিটার। আচ্ছা, এটা যে আমি করলাম, সম্ভবত এটা তো উত্তরটা এখানে দেওয়া নাই, এটা হলো আধুনিক মডার্ন ইংলিশ। আচ্ছা, মডার্ন ইংলিশ আমাদের স্যাররা যে প্রশ্ন করে ওনারা বেশিরভাগই কিন্তু বয়স্ক, ওনারা একটা সনাতন পুরাতন ইংলিশ করে আর কি। এটা এরকম করে, দেখেন এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, টেস্ট কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কোনগুলো? যেগুলোকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়। আচ্ছা, এটা কোথা থেকে আসলো? আচ্ছা, যেগুলোকে বি ভার্ব দিয়ে রিপ্লেস করা যায়, তাহলে এটা সনাতন পদ্ধতি কি? দা পিল, এখানে একটা ইজ বসাবেন, দা পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড। এটা হলো সনাতন পদ্ধতি, বুঝছেন? ছন্দ মিলায়া দা পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, কিন্তু আসল কিন্তু এইটা, দা পিল ইজ টেস্টেড বিটার। তো আসেন আমি আপনাদের একটু হেল্প করি, সেটা হলো একটা খুব বুদ্ধি শিখাই দিই। এত কথা বললেন যে স্যার এত কথা মনে থাকবে না, তাহলে আমি একটা টেকনিক শিখাই দেই। আচ্ছা বলেন তো, প্রেজেন্ট ফর্মে আমি যার পিপি লাগে কিনা? লাগে। তাহলে আমার এই প্রেজেন্ট ফর্মের জন্য এই যে পিলের সাথে ইজ লাগবে। টেস্টেড পিপি কি? টেস্টেড। আপনি দেখেন ইজ টেস্টেড কয়বার আছে, যদি একবার থাকে ওইটাই উত্তর। তাহলে আপনার কোয়াসি প্যাসিভ না জানলেও, মানে অতটাও না বুঝলেও কিন্তু চলবে। দেখেন ইজ টেস্টেড এখানে নাই, ইজ টেস্টেড নাই, এটা ওয়াজ টেস্টেড হবে না। এখানে দেখেন ইজ টেস্টেড নাই, এটাও হবে না। এখানে দেখেন ইজ টেস্টেড নাই, এটাও হবে না। এই যে দেখেন ইজ টেস্টেড, এই গল্পটা না জানলেও কিন্তু হচ্ছে। দেখেন ইজ টেস্টেড একবারই আছে, এটাই উত্তর। তা আমি আপনাদের যে বেসিক রুলটা দিছি, এই বেসিক রুলটা জানলে, কত যে রুল মনে করেন যে না জানলেও চলে, হিসাব নাই। এই যে দেখেন কোয়াসি প্যাসিভ আমি পারি না, কিন্তু আমি দেখলাম যে ইজ টেস্টেড কয়বার আছে? একবার আছে, ওইটাই উত্তর। আশা করি আপনারা আমার যে টেকনিকটা, তাহলে এটা যদি আপনারা, যে আমি মোটামুটি ভয়ে যে 3 নাম্বার ক্লাস নিতেছি, প্রথম ক্লাসে নিয়মগুলো শিখাইছি, গত ক্লাসে কিছু সলভ করছি, আজকে কিছু সলভ করলাম। আপনারা আমাদের ভয়েজের প্রথম ক্লাসটা যদি করেন যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে এগুলো দেখবেন এই এত নিয়ম না জানলেও চলবে। এই যে দেখেন ইজ টেস্টেড লাগবে, ইজ টেস্টেড একবার আছে, এটা উত্তর। আচ্ছা, তারপরেরটাতে আসি, তারপরে স্লাইডে আসি। হ্যাঁ, আমাদের আজকের এই যে লাস্ট স্লাইড, এটা 9 আর 10। আচ্ছা, হি মেড মি ড্রাইভ হিজ কার। আচ্ছা, এটা হলো পজিটিভ ভার্বের একটা উদাহরণ, মেড। আচ্ছা, পজিটিভ ভার্বের একটা নিয়ম আছে, এটা একটু মুখস্থ রাখতে হয় যে পজিটিভ ভার্বে এই অ্যাক্টিভের একটা টু উজ্জ থাকে। এই যে দেখেন, এই যে টু ড্রাইভ না লিখে লেখা আছে কি? শুধু ড্রাইভ লেখা আছে। তো এইটার নিয়ম কি জানেন? যে অ্যাক্টিভে একটা টু উজ্জ থাকে, প্যাসিভে টুটা দিতে হয়। এখানে কিন্তু ভয়েস চেঞ্জ নিয়ে অত মাথা ব্যথা নাই, খালি এখানে নিয়মটা জানবেন যে অ্যাক্টিভে টুটা উজ্জ থাকে, প্যাসিভে টুটা দিতে হয়। তাহলে প্যাসিভে টুটা দিতে হবে, প্যাসিভে ড্রাইভ না হয়ে টু ড্রাইভ হবে। তো টু ড্রাইভ একবারই থাকবে, ওইটাই হবে উত্তর। দেখেন এই যে টু ড্রাইভ একবার আছে, এই যে।
আর এখানে দেখেন এই যে অজমেড অজমেড এগুলো তো বারবার বানায় রাখছে, কিন্তু ও না না না, টু ড্রাইভ দুইবার আছে, এখানে তো অ্যামমেড, এটা তো হবে না, ওয়াজমেডই তো হবে, এখানে পাস্ট টেন্সে আছে। আচ্ছা দেখি আরেকটা টু 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 ড্রাইভ খুঁজে বের করি, এই যে দুইটা, তাহলে এই দুইটা বাদ, তাহলে টু ড্রাইভ কয়বার পাইলাম? দুইবার, এই টুটা তো লাগবে, তাহলে এটা হলো অ্যামমেড, কিন্তু আমার তো আছে পাস্ট ফর্ম, আমার লাগবে ওয়াজমেড, উত্তর হবে ঘ। আচ্ছা, আর যদি বেশিরভাগ সময় আমি দেখছি কি টু ড্রাইভে একবারই থাকে, মানে এই যে অ্যাক্টিভে টুটা উজ্জ্বল থাকে, প্যাসিভে টুটা দিতে হয়। এবার আসেন হচ্ছে 10 নাম্বার, লুকস আফটার মি, মাই আঙ্কেল লুকস আফটার মি। আচ্ছা বলেন দেখি, এই লুকের আগে আমি, এই লুক হলো প্রেজেন্ট ফর্ম, আমি দিব অ্যাম ইজ আর পিপি। আচ্ছা মি দেখে বলেন তো কি আসবে? অ্যাম আসবে, কারণ মিটা হলো আই, তাহলে আই অ্যাম লুকড আফটার। আচ্ছা ওগুলা পরের জিনিস, অ্যাম লুকড খোঁজেন, দেখেন অ্যাম লুকড কয়বার আছে। আচ্ছা এখানে আছে অ্যাম এর পরে লুকড, লুক নাই লুক, তাহলে এটা কাটা। এখানে অ্যাম এর পরে লুকড আছে, আচ্ছা আগেই না দাগায় দেখে আর আছে কিনা, যদি আর না থাকে এটাই উত্তর। এখানে ওয়াজ লুকড হবে না, এখানে অ্যাম এর পরে বিং দিয়ে ফেলছে, এটাও হবে না, তাহলে উত্তর কোনটা? খ। আসলে ভয়েস চেঞ্জে এত ডাইনে বামে এত কিছু দেখতে হয় না। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের আয়োজন। আমি আজকে পরে আর ভয়েস নিব না, তাহলে আপনারা যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করেন, ভয়েস ক্লাসগুলো যারা করলেন, আচ্ছা আপনারা ভয়েস তো বই পুস্তকে বিভিন্ন ভাবে করেন, আমার মানে পড়ানোর স্টাইলটা কিন্তু একটু আলাদা ছিল। তাহলে আপনাদের এই ভয়েস ক্লাস কেমন লাগলো? আমি কিন্তু ভয়েস আজকে শেষ করে দিলাম, হ্যাঁ, ভয়েস আর আজকে নিব না, আগামী দিন আমি নতুন টপিক নিব। তো আপনাদের একটু মূল্যবান কমেন্ট জানতে ইচ্ছা করতেছে যে আপনাদের ভয়েস ক্লাসটা কেমন লাগলো, আপনারা একটু কমেন্ট করেন। আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন আজকের ক্লাসটা কেমন লাগলো। জুয়েল স্যারের ম্যাথ ক্লাস ছিল, আমি একটু ভয়েস ক্লাসের ফিনিশিং দিয়ে দিলাম। আচ্ছা কেমন লাগলো আজকের ভয়েস গুলো একটু কমেন্ট করে জানান। এই যে রহিমা এটা লিখেছে অনেক ভালো ভাইয়া। তারপরে হচ্ছে সুজন ভাই লিখেছেন ভয়েস চেঞ্জও নো ভয়, ভয়েস চেঞ্জে নো ভয় মানে কোনো ভয় নাই, গুড। তারপরে আসেন কামরুজ্জামান ভাই লিখেছেন 10-এর বি। নাজমা খাতুন লিখেছেন পানি পানি পানি। আচ্ছা তারপর মোহাম্মদ সর্দার লিখেছেন ভালো স্যার। বোরহান আহমেদ ভেরি নাইস স্যার। নাদিরা খাতুন লিখেছেন ভেরি নাইস স্যার। শাহিন মিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ। আল মামুন স্যার আপনার ভয়েস ক্লাসটা অনেক সুন্দর, ধন্যবাদ ভাই আল মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মানে ভয়েস ক্লাসটা আসলে এভাবেই করতে হয়, এমসিকিউ গুলা। ছায়াবিথি লিখেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা মহিদুল মন্ডল আনসার লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো। সুরমা খানম লিখেছেন স্যার আপনার নিয়ম খুবই সহজ, রাইট রাইট। ভয়েসটা কিন্তু আসলে মানে আমি যেটা করে এটা ইউনিক, মানে আমি জানি যে এইভাবে আর কেউ করায় না, কিন্তু এটা কিন্তু আসলে ভয়েসের অরিজিনাল রুল, এভাবেই কিন্তু ভয়েস তৈরি হয়। আচ্ছা তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকে লিখছেন পানি। তারপরে সুমাইয়া জামান লিখেছেন আলহামদুলিল্লাহ স্যার। সাহেবিদি লিখেছেন থ্যাংক ইউ স্যার। রুমা লিখেছেন অনেক ভালো স্যার। আচ্ছা ইংলিশ ক্লাস এক্সেলেন্ট ভাইয়া। তারপরে হচ্ছে তাসনিম রুফিদা লিখেছেন অনেক ভালো স্যার। আমাদের স্যার মানে হচ্ছে বস, বস আসলেই বস। আচ্ছা আমাদের শিপুন কবির ভাই, শিপুন কবির ভাই আমি কিন্তু আপনাদের আজকে পেজ বেসে ক্লাসটা নিতে পারতেছি না ভাই, এই যে দেখতেছেন কণ্ঠ শুনে একদম ঠান্ডা লেগে গেছে, কথা বের হতেছে না, আজকে ক্লাসটা নিতে পারবো না ভাই, কিছু মনে করেন না। আর বৃহস্পতিবার আমার ইংলিশ ক্লাস আছে, ওই দিন কিন্তু আমি ওই রাইট ফর্ম ভাবটা শেষ করে দিব। আমাদের শিপন কবির ভাই খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, রেগুলার ক্লাস করে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা সুজন স্যার আজকের ক্লাস কি বেসিক ছিল? আমি ছিলাম না, দেরি হয়ে গেছে। না আজকে বেসিক না, ভয়েস চেঞ্জের আমি আজকে ফিনিশিং দিছি। আচ্ছা এই সুমন সাথী লিখেছেন যে ভাই আপনারা সবাই আগুন, সব সাবজেক্টের আগুন। আচ্ছা মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি আসলে চেষ্টা করি, কিন্তু এটা আমাদের জুয়েল স্যার কনফিডেন্সের টিচার, এক্স কনফিডেন্সের টিচার, সারা বাংলাদেশে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা। দীপ্ত স্যার অনলাইনে আমাদেরও আগে থেকেই অ্যাক্টিভ। দীপ্ত স্যারের দেখা যাচ্ছে যে অনেক ফ্যান ফলোয়ার। তো আমার মনে হয় যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং ভবিষ্যতে যুক্ত থাকবেন, কেউ হতাশ হবেন না, ইনশাআল্লাহ হতাশ করব না, ইনশাআল্লাহ আপনারা হবেন না, আমরা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দীপ্ত ভাই কি লিখছে ভাই আসেন, ভাই আসেন, আজকে আমরা রেখে দেই। আর আপনাদের কি কি টপিকস লাগবে অনেকক্ষণ আপনারা দাঁড়িয়ে জানাই দেন, এবং কেমন লাগতেছে সবাই অবশ্যই বলবেন। আমরা আজকে দীপ্ত ভাই লিখছে ও ইংলিশের বস আসেন। আচ্ছা তাহলে সবাইকে বলবো যারা এখনো ভর্তি হন নাই, আগামীকাল থেকে কিন্তু আমাদের ক্লাস, আমাদের এই সাজেশন এন্ড রিভিশন ব্যাচে আগামীকাল থেকে ক্লাস।
আপনারা মনে করেন যে দেখলেনই তো যে কিছু জিনিস একটু মনে হয় ডিটেল জানা দরকার আপনাদের। আমরা তো এখানে কোশ্চেন সলভ করতেছি, কারো কারো বেসিকে একটু দুর্বলতা আছে। প্রাইমারি কিন্তু আপনার বেসিকের উপর হয়, যার বেসিক ক্লিয়ার তার প্রাইমারি ক্লিয়ার। এখানে কিন্তু আহামরি কোনো অনেক বেশি কিছু জানতে হয় না। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা দেখেন এখনো 100 মানে আমাদের ক্লাস কিন্তু শেষ, 130 জন ভাই বোন এখনো আমাদের লাইভে আছে। তার মানে আমরা বুঝতে পারি যে এই ক্লাসগুলো আপনারা কতটা আগ্রহ নিয়ে দেখেন। আচ্ছা, আমাদের কিন্তু ছাড়তে ইচ্ছা করে না। হ্যাঁ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।